শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আগেও একটা ক্লাস নিয়েছি। আগের ক্লাসটা ছিল দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে। আজকে আমরা নেব অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, শ্রমবাজার অধ্যায়। এটা শ্রমবাজারটা আমরা আজকে শুরু করব। আমি তোমাদের সাথে আগেও ক্লাস নিয়েছি, তারপরেও যেহেতু অনেকদিন ধরে তোমাদের সাথে আমার দেখা হয়নি বা তোমাদের প্র্যাকটিস হয়নি হয়তো, তার কারণে আমি শুরু থেকে আবার শুরু করছি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রমবাজার। শ্রম সম্পর্কে মোটামুটি আমরা সবার আইডিয়া আছে, তোমাদেরও আইডিয়া আছে আশা করি, যার কারণে তোমাদের বুঝতে অনেকটা সহজ হবে। আজকে আমি তোমাদের তাহলে শ্রমবাজার সম্পর্কে একটু আলোচনা করি। শ্রম জিনিসটা কি? সরাসরি যদি কথা বলা যেত তাহলে তোমাদের কাছ থেকে আমি উত্তরটা আশা করতাম। যেহেতু তোমাদের সাথে সরাসরি আমি কথা বলতে পারছি না, যার কারণে উত্তরটা আমাকেই দিতে হচ্ছে শ্রম জিনিসটা কি। ঠিক আছে, এই যে তোমরা পরিশ্রম করে প্রত্যেকদিন বাসা থেকে ক্লাসে আসো, আবার ক্লাস করো, ক্লাস থেকে যাও, এটাও কিন্তু একটা পরিশ্রমের অংশ, এটাও কিন্তু একটা শ্রমের অংশ। ঠিক আছে, তাহলে শ্রম জিনিসটা কি? উৎপাদন কার্যের সহায়ক শারীরিক ও মানসিক সকল প্রকার প্রচেষ্টাকে বা পরিশ্রমকে শ্রম বলে। অর্থাৎ যেখান থেকে উৎপাদন হয়, তার মানে এই না যে যারা ধান উৎপাদন করছে তাদেরটা শ্রম, কিন্তু অন্যান্য যারা ধান বা ওই ধরনের কিছু উৎপাদন করছে না তাদেরটা শ্রম না। যেটা দিয়ে উৎপাদন হয়, যা কিছু আমরা পাই, রিটার্ন পাওয়া গেলে সেটা হচ্ছে কি? শ্রম। যেমন একজন শিক্ষক সে কি করছে, যেমন ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এক্ষেত্রে আমি তোমাদেরকে শিখাতে পারছি, তোমরা শিখতে পারছো, তার মানে এক্ষেত্রে কিছু একটা পাচ্ছ তোমরা, এটাও কিন্তু শ্রম। একইভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা শ্রমিক যা কিছু করবে, যেটা উৎপাদন কার্যে সহায়তা করবে, সেটা হচ্ছে কি? শ্রম। তাহলে আমাদের অনেকের ভুল ধারণা আছে, যারা কৃষিকাজ করে কেবলমাত্র তাদেরকে শ্রমিক বলে, বা যারা শারীরিক পরিশ্রম করে তাদেরকে শ্রমিক বলে। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তাদেরটাই শ্রম না, যাদের যা কিছু থেকে উৎপাদন পাওয়া যাবে সবকিছু কিন্তু শ্রমের অংশ। এই শ্রমের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, অর্থাৎ শ্রম হতে হলে কোন কোন বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, এর মধ্যে কি আছে? ঠিক আছে, এর মধ্যে আমরা কি আছে আমরা একটু দেখি। এর মধ্যে হচ্ছে প্রথমে আছে কর্মশক্তি। ঠিক আছে, শ্রম হতে হলে অবশ্যই কি থাকতে হবে? কর্মশক্তি থাকতে হবে। আমার যদি কাজ করার শক্তিটাই না থাকে তাহলে আমি শ্রমটা দিব কিভাবে? তাহলে আমার যদি কাজ করার শক্তি থাকে সেটা হবে কি? শ্রম। তাহলে শ্রমের প্রধান বৈশিষ্ট্যটাই হচ্ছে কর্মশক্তি। এরপর আছে দেখো সক্রিয় উপাদান। শ্রম কিন্তু একটা সক্রিয় উপাদান। সক্রিয় অর্থাৎ যেটা সবসময় কি থাকে? সক্রিয় থাকে, কর্মক্ষম থাকে। ঠিক আছে, অর্থাৎ সেটা কখনোই স্থির নয়, শ্রমটা কখনোই কি নয়? স্থির নয়, এটা সবসময় কি থাকে? সক্রিয় থাকে। শ্রম হতে হলে সেটা অবশ্যই কি হতে হবে? সক্রিয় উপাদান হতে হবে। এরপরে আছে দেখো শ্রম ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে হচ্ছে যেটা দীর্ঘ নয়। শ্রম অবশ্যই ক্ষণস্থায়ী, কারণ আমরা যদি শ্রমটা জমিয়ে রাখি পরবর্তীতে কি সেই শ্রমটা আমরা ব্যবহার করতে পারবো? পারবো না। শ্রম ক্ষণস্থায়ী অর্থাৎ শ্রম যতদিন একজন শ্রমিকের শারীরিক শক্তিটা থাকবে ততদিন পর্যন্ত তার শ্রম দেওয়ার বা সে শ্রমিক হওয়ার মতো ক্ষমতা রাখবে। যখন তার শারীরিক শক্তিটা থাকবে না তখন আর তার কি? সে শ্রমিক হতে পারবে না, সে শ্রম দিতে পারবে না। যার কারণে শ্রম সবসময় কি হয়? ক্ষণস্থায়ী হয়। এরপর হচ্ছে শ্রম গতিশীল। ঠিক আছে, শ্রম গতিশীল অর্থাৎ শ্রমিক বা শ্রম এক জায়গা থেকে অন্য জায়গায় কি করা যাবে? স্থানান্তর করা যাবে। একজন শ্রমিক সবসময় একই জায়গায় দাঁড়িয়ে থেকে কাজ করবে বা একই জায়গায় থেকে একই স্থানে থেকে কাজ করবে এমন কোনো কথা নেই। একজন শ্রমিক ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করতে পারে। এই যে একজন শ্রমিক চট্টগ্রামে কাজ করছে, সে কিন্তু চট্টগ্রামের বাইরে গিয়ে সে সিলেটে গিয়ে কাজ করতে পারে, বা কুমিল্লাতে গিয়ে কাজ করতে পারবে, অথবা ঢাকায় গিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে। এই ছাড়াও আবার এক কাজ থেকে অন্য কাজে, একজন শ্রমিক এখন পোশাক কারখানায় কাজ করছে, সে চাইলে কিন্তু অন্য কোনো শিল্প প্রতিষ্ঠানে, পোশাক কারখানায় কাজ করতে হবে এমন কোনো কথা নেই, সে অন্য প্রতিষ্ঠানে গিয়ে কি করতে পারবে? কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে শ্রম হচ্ছে সবসময় গতিশীল। শ্রমশক্তির ভিন্নতা। ঠিক আছে,
শ্রমশক্তির মধ্যে অবশ্যই ভিন্নতা থাকবে। সবার কাজ করার ক্ষমতা একই নয়। এক একজন শ্রমিকের কাজ করার ক্ষমতা এক এক রকম। এক একজন কোনো শ্রমিক বেশি কাজ করতে পারে, আবার কোনো শ্রমিক কম কাজ করতে পারে, যার কারণে শ্রমশক্তির মধ্যে কি থাকে, ভিন্নতা থাকে। ঠিক আছে, শ্রমের যোগান এরপরে আছে শ্রমের যোগান। আমরা আমাদের পূর্ববর্তী চ্যাপ্টারগুলোতে যোগান নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু যোগান নিয়ে আলোচনা করেছি সেহেতু আমাদের যোগান সম্পর্কে কি আছে, ধারণা আছে। এখন আমরা আলোচনা করব শ্রমের যোগান। শ্রমের যোগান জিনিসটা কি? যখন কোনো একটা প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক কাজগুলো করার জন্য শ্রমিক নিয়োগ করতে চায়, তখন সেটাকে বলা হয় শ্রমের যোগান। কোনো একটা প্রতিষ্ঠানের মালিক কি করতে চাইবে, তার প্রতিষ্ঠানের উৎপাদনের জন্য শ্রমিককে কি করতে চাইবে, যোগান দিতে চাইবে। ঠিক আছে, এরপর হচ্ছে পরিবর্তনশীলতা। শ্রমের যোগানের পরিবর্তনশীলতা। শ্রমের যোগানের পরিবর্তন হতে পারে। শ্রমের যোগান কখনো বাড়তে পারে, শ্রমের যোগান কখনো কমতে পারে। ঠিক আছে, সব সময় নির্দিষ্ট না বা স্থির না। শ্রমের যোগান বাড়তে পারে, শ্রমিকের মজুরি যখন বাড়িয়ে দেওয়া হয় তখন শ্রমের যোগান বেড়ে যায়, আবার যখন মজুরি কমে যায় তখন শ্রমিকের যোগান কমে যায়। তাহলে শ্রমের যোগান হচ্ছে কি, পরিবর্তনশীল। ঠিক আছে, এরপর হচ্ছে চালিকা শক্তি। বেশি মজুরিতে শ্রমের যোগান। আমরা পূর্ববর্তী চ্যাপ্টারগুলোতে পড়ে এসেছি, যখন কোনো একটা কিছুর দাম বেড়ে যায় তখন যোগান কি হয়, দাম বেড়ে গেলে যোগান বেড়ে যায়, দাম কমে গেলে যোগান কমে যায়। এই ক্ষেত্রে বেশি মজুরিতে শ্রমের যোগানের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু ভিন্ন। ঠিক আছে, যখন বেশি মজুরিতে শ্রমের যোগানের ক্ষেত্রে বিষয়টা আমরা আগে দেখেছি, কোনো একটু আগে বলেছি, চাহিদার ক্ষেত্রে দেখা যায় দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়, দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়, আবার দাম বেড়ে গেলে যোগান বেড়ে যায়, দাম কমে গেলে যোগান কমে যায়। কিন্তু বেশি মজুরিতে শ্রমের ক্ষেত্রে দেখা যায় প্রথম দিকে যখন মজুরি বাড়িয়ে দেওয়া হয় তখন শ্রমের যোগান কিন্তু বেড়ে যায়, কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় শ্রমের অতিরিক্ত মজুরি দেওয়া হয়, শ্রমিকদেরকে অতিরিক্ত মজুরি দেওয়া হয়, তখন কিন্তু শ্রমের যোগান অটোমেটিক্যালি কমে যায়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে শ্রমিকরা যখন অধিক মজুরি পায় তখন তাদের মধ্যে একটা অলসতা চলে আসে, তাদের মধ্যে একটা আরাম আয়েশের ভাব চলে আসে। তারা তখন আরাম আয়েশ করতে বেশি পছন্দ করে, কাজ করাচ্ছে তাদের কাছে আরাম আয়েশ বেশি পছন্দনীয়। যেমন আমি একটা উদাহরণ দিই, কোন একটা শ্রমিককে প্রাথমিকভাবে যদি 300 টাকা মজুরি দেওয়া হতো, তাহলে সে ওই 300 টাকা দিয়ে তার পরিবারটা কি করে যেত, 300 টাকার মধ্যে কোনোভাবে তার পরিবারটা সামলাতে পারত। এর পরবর্তীতে ধরলাম ওই শ্রমিককে মজুরি বাড়িয়ে 500 টাকা দেওয়া হলো, তখন শ্রমিক 500 টাকা দিয়ে আরো ভালোভাবে তার পরিবারটা চালাতে পারে। এখন যদি ওই শ্রমিককে 500 টাকা না দিয়ে কোনোভাবে যদি 800 টাকা বা 900 টাকা দেওয়া হয়, তখন ওই শ্রমিক বলবে, আগে আমি একদিনে ইনকাম করতাম 300 টাকা, এখন আমি 2 দিনে ইনকাম করছি 900 টাকা, তাহলে আমি আগে 3 দিনে যে টাকাটা পেতাম এখন একদিনেই ওই টাকাটা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমার কাজ না করলেও চলবে, কারণ আমি একদিনের টাকা দিয়ে 3 দিন চলতে পারবো। তখন শ্রমিকের মধ্যে একটা অলসতা চলে আসে, তখন সে একটু আরামায়েশ করতে চায়। তখন সে দেখা যায় আগে যেখানে 3 দিন কাজ করতো, এখন সে 3 দিন কাজ না করে বরং একদিনের উপর কি হয়ে যায়, নির্ভরশীল হয়ে যায়। তখন দেখা যায় শ্রমের যোগানটা কমে যায়। তাহলে এর একটা গ্রাফিক্যাল ব্যাখ্যা আছে, আমি গ্রাফিক্যাল ব্যাখ্যাটা একটু দেখাই। আমরা সচরাচর জানি যোগান রেখাটা হয় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, কিন্তু যখন আমরা দেখব শ্রমের যোগান রেখা, তখন শ্রমের যোগান রেখাটা কিন্তু বাম থেকে ডানে ঊর্ধ্বগামী না হয়ে বরং কি হবে, আমরা এটাকে দেখি লম্ব অক্ষে আমরা দেখছি মজুরির পরিমাণ, আর ভূমি অক্ষে দেখছি শ্রমের যোগানের পরিমাণ। ঠিক আছে, এখন ধরলাম শ্রমের মজুরি যখন W1 পরিমাণ, তখন শ্রমের যোগান ধরলাম L1 পরিমাণ। ঠিক আছে, শ্রমের যোগান হচ্ছে L1 পরিমাণ।
এখন মজুরি যদি বৃদ্ধি পেয়ে W1 থেকে W2 হয়, তখন দেখা যাবে শ্রমের যোগান বৃদ্ধি পেয়ে L1 থেকে L2 হয়েছে। অর্থাৎ মজুরি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শ্রমের যোগানও কি হয়ে গেছে, বেড়ে গেছে। এখন যদি কোনো কারণে মজুরি W2 থেকে আরো বেড়ে যায়, তখন কি হবে? একটু আগে আমি যে উদাহরণটা দিয়েছি, অর্থাৎ শ্রমের যোগানের মজুরি যখন অধিক বেড়ে যাবে, তখন দেখা যাবে শ্রমের যোগানটা অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ W3 যদি হয়ে যায়, তখন শ্রমের মজুরি যদি বেড়ে W3 হয়ে যায়, যোগানটা কমে গিয়ে আবার হয় L2 তে চলে আসবে, L1 এ চলে আসবে, অথবা যে কোনো বিন্দুতে হতে পারে, অর্থাৎ আগের চেয়ে কমে যাবে। তাহলে আমরা যে 3টা বিন্দু পেয়েছি, ওই 3টা বিন্দু যোগ করি। এটা হচ্ছে শ্রমের যোগান রেখা, ঠিক আছে? এই হচ্ছে শ্রমের যোগান রেখা। তাহলে আমরা দেখছি শ্রমের যোগান রেখাটা হয় সবসময় কি, ব্যাকওয়ার্ড বেন্ডিং, ঠিক আছে? অর্থাৎ পশ্চাৎমুখী। কেন পশ্চাৎমুখী হচ্ছে? কারণ এক্ষেত্রে মজুরি বাড়ার সাথে সাথে শ্রমের যোগান শুরুর দিকে বাড়লেও অতিরিক্ত মজুরি দেওয়ার কারণে শ্রমের যোগানটা কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে এক্ষেত্রে শ্রমের যোগান রেখাটা সবসময় কোন ধরনের হয়, ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়। এরপর আসে আমরা শ্রমের চাহিদা। শ্রমের ক্ষেত্রে শ্রমের চাহিদা রেখাটা সবসময় বাম থেকে ডানে নিম্নগামী হবে। শ্রমের চাহিদা রেখা, আমরা দেখি আগে শ্রমের চাহিদাটা কি। অর্থাৎ প্রকৃত মজুরি এবং শ্রমের চাহিদার বিপরীত সম্পর্ক যে রেখার মাধ্যমে প্রকাশিত হয়, সেটা হচ্ছে কি, শ্রমের চাহিদা রেখা। মজুরি যদি বেশি থাকে, তাহলে শ্রমের চাহিদা সবসময় কি থাকবে, কম থাকবে। কারণ কোন একটি উৎপাদন প্রতিষ্ঠান সবসময় চাইবে কম মজুরিতে তার শ্রমিকদেরকে দিয়ে তার উৎপাদন বাড়াতে, কাজ করাতে, যার কারণে শ্রমের চাহিদা রেখা সবসময় বাম থেকে ডানে নিম্নগামী হবে। অর্থাৎ মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক সবসময় বিপরীত হয়, ঠিক আছে? তাহলে বাম থেকে ডানে নিম্নগামী হবে শ্রমের চাহিদা রেখা। মজুরি বেশি থাকলে শ্রমের চাহিদা কম থাকবে, মজুরি কমলে শ্রমের চাহিদা সবসময় কি হবে, বেড়ে যাবে। কারণ এক্ষেত্রে মজুরি যদি কম হয়, তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান অধিক শ্রমিক দিয়ে অধিক উৎপাদন করতে পারবে, কিন্তু এক্ষেত্রে তার উৎপাদন খরচটা কম হবে। কারণ এক্ষেত্রে তার মজুরি খরচটা কমে যাচ্ছে, তার উৎপাদন খরচটা কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে শ্রমের চাহিদা রেখা সবসময় কি হয়, বাম থেকে ডানে নিম্নগামী হয়। এরপর আসি শ্রমের যোগান। শ্রমের চাহিদার ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন মজুরি বৃদ্ধি পায়, তখন শ্রমের চাহিদা কমিয়ে দেয়। কারণ এক্ষেত্রে তার উৎপাদন খরচ বেড়ে যায়। মজুরি যদি কমে যায়, শ্রমের চাহিদা বেড়ে যায়। কারণ বেশি শ্রমিক দিয়ে অনেক বেশি উৎপাদন করা সম্ভব হবে, তার খরচটাও কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক একইভাবে যোগানের ক্ষেত্রে আমরা কি দেখি, সম্পর্কটা হয় সবসময় মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্কটা সবসময় ধনাত্মক হয়। কারণ মজুরি যদি বেড়ে যায়, শ্রমের চাহিদা যোগান কি হয়ে যাবে, বেড়ে যাবে। কারণ অধিক মজুরিতে অধিক পারিশ্রমিকে যে কোনো শ্রমিক কি করতে চায়, কাজ করতে চায়। যার কারণে একজন শ্রমিক যদি মজুরি বেশি পায়, তাহলে তার কাজ করার ইচ্ছা শক্তিটা বেড়ে যায়। যার কারণে মজুরি বৃদ্ধি পেলেই শ্রমের যোগানটা বেড়ে যায়। যার কারণে শ্রমের যোগানের সাথে মজুরির সম্পর্কটা সবসময় কোন ধরনের হয়, ধনাত্মক হয়। আর আমরা জানি ধনাত্মক সম্পর্কের যে যোগান রেখাটা, সেটা হয় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। ধরলাম মজুরি যদি কম থাকে, শ্রমের যোগান কি হবে, কম থাকবে। সবসময় শ্রমের যোগান কম থাকবে, ঠিক আছে? সাপ্লাই অফ লেবার, মজুরি যদি কম থাকে, শ্রমের যোগান কম থাকবে। কারণ কম মজুরিতে প্রত্যেক শ্রমিক কাজ করতে আগ্রহী হয় না। আর যদি মজুরি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে মজুরি বাড়ার সাথে সাথে শ্রমিকরা কাজ করতে কি হয়, উৎসাহিত হয়। যার কারণে মজুরি বাড়ার সাথে সাথে শ্রমের
যোগানটাও কি হয়ে যায়, বেড়ে যায়। ঠিক আছে, তাহলে শ্রমের চাহিদার ক্ষেত্রে আমরা দেখেছি শ্রমের মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক বিপরীত, মজুরি বাড়লে চাহিদা কমে যায়। আর যোগানের ক্ষেত্রে আমরা কি দেখছি, শ্রমের যোগানের সাথে মজুরির সাথে সম্পর্কটা ধনাত্মক, কারণ মজুরি বৃদ্ধি পেলে সম্পর্কটা মজুরি যদি বৃদ্ধি পায় যোগান বেড়ে যায়, আর মজুরি কমে গেলে যোগান কমে যায়। তাহলে আজকে আমাদের পড়ার বিষয়টা ছিল মূল বিষয়টা ছিল শ্রমবাজার, শ্রম কি, শ্রমের বৈশিষ্ট্যগুলো কি কি, শ্রমের যোগান রেখাটা, শ্রমের ক্ষেত্রে মজুরি বৃদ্ধি পেলে শ্রমের চাহিদা রেখাটা কিরকম হয়। আর আমাদের আরেকটা আলোচনার বিষয় ছিল আজকে শ্রমের চাহিদা রেখাটা কিরকম হয়, শ্রমের যোগান রেখাটা কিরকম হয়। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আর যদি পরবর্তীতে কারো কোনো সমস্যা থাকে, আমরা জানি না আসলে আমাদের ক্লাসটা কখন শুরু হবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বিষয়টা আর একটু ক্লিয়ার করার জন্য। এখন চেষ্টা করেছি আসলে তোমাদের সাথে সরাসরি কথা বললে বিষয়টা ক্লিয়ার করা যেত, এখন আমি চেষ্টা করেছি। এর পরবর্তীতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা যোগাযোগ করবে, কমেন্টস করবে, আমি চেষ্টা করব তোমাদের সমাধান করে দিতে। আর আগামী ক্লাসের পরবর্তী অংশটা আমরা আলোচনা করব। এক্ষেত্রে আমাদের আছে আর্থিক মজুরি কি, প্রকৃত মজুরি কি, আর কিভাবে মজুরি নির্ধারিত হয়, ভারসাম্য মজুরি কিভাবে পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা নিজেরা একটু আগে থেকে পড়বে, তাহলে তোমাদের বিষয়গুলো বুঝতে কিন্তু সহজ হবে। আমি চেষ্টা করেছি, এর পরবর্তীটা তোমরাও চেষ্টা করবে। আমি আশা করছি ঘরে বসেই তোমরা তোমাদের ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝে নিতে পারবে। ঘরে বসে পড়াশোনা করবে, ঘরে বসে পড়াশোনা করে তোমরা তোমাদের সিলেবাসটা শেষ করতে পারবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।